3, 2, 1. Start, please. শুভ সন্ধ্যা। আসসালামু আলাইকুম। স্ক্রিনের সামনে যারা বসে আছেন দর্শক এবং শ্রোতা, আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ফোকাল পয়েন্ট বিএনএফসি কর্তৃক আয়োজিত আলোচনা অনুষ্ঠান ভ্যাকসিন পলিটিক্স। পুরো বিশ্ব এখন একটি মহা দুর্যোগের মধ্যে দিয়ে পার করছে। বিশ্ববাসী প্রতি মুহূর্ত তাকিয়ে আছে একটি আশীর্বাদের দিকে, যে আশীর্বাদের ফলে বিশ্বের প্রতিটি মানুষ নিজেদের জীবনটাকে বাঁচাতে পারবে, নিজেদের স্বাভাবিক জীবনে ফিরে আসবে। আমরা জানি যে আজকে এই করোনা মহামারীর কারণে যে ক্ষতির শিকার পুরো বিশ্ব হলো, এখান থেকে উঠে আসতে আসলে আমাদের অনেক সময় লাগবে। কিন্তু তারপরও আজকে বিশ্বের খুব গোটা কয়েক দেশ, আমি যতটুকু জানি 4টি দেশের মতো, তাদের অক্লান্ত প্রচেষ্টায় যেসব ভ্যাকসিন তৈরি করতে কমপক্ষে 10 থেকে 12 বছর সময় লাগে, তারা 1 বছরের মধ্যে আমাদের হাতে, বিশ্ববাসীর হাতে কিছু না কিছু তুলে দিতে সক্ষম হয়েছে। এটা কিন্তু অনেক বড় একটি আশার আলো। বিশ্বের বিভিন্ন দেশের মতো আমাদের দেশের জনগণও জানতে চায় বা বুঝতে চায় এই আশীর্বাদ কবে তারা নিজেদের জন্য আদায় করে নিতে পারবে অথবা তাদের ভাগ্যে জুটবে। আমরা এইসব বিষয় আশয়গুলো নিয়ে করোনা পরবর্তী ভ্যাকসিন এবং ভ্যাকসিনের উপকারিতা বা ভ্যাকসিনের এখন পর্যন্ত কতখানি এই ভ্যাকসিনকে আমরা মনে করতে পারছি যে এটা দিয়ে আমরা আমাদের করোনা থেকে উত্তরণ ঘটাতে পারবো, এর ব্যবস্থাপনা, এই সমস্ত বিষয় নিয়ে আমরা আজকে আসলে আলোচনা করব। এবং আসলে এই ভ্যাকসিনটা নিয়ে কোনো রাজনীতির শিকার কি বাংলাদেশের মানুষ হচ্ছে কিনা, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আমাদের আলোচনার জন্য আজকে আমাদের সাথে উপস্থিত রয়েছেন অত্যন্ত গণ্যমান্য 3জন অতিথি। আমি পরিচয় করে দিই সবার আগে তাদের সাথে। আমাদের সাথে আছেন ডক্টর সাখাওয়াত হোসেন জীবন, সাংগঠনিক সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি। আমাদের মাঝে উপস্থিত আছেন অধ্যাপক মোহাম্মদ নাজমুল হাসান, উনি সাবেক চেয়ারম্যান, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি ডিপার্টমেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমাদের সাথে আছেন প্রফেসর মোহাম্মদ সাইফুল ইসলাম, সাবেক চেয়ারম্যান, ডিপার্টমেন্ট অফ পেডিয়াট্রিক সার্জারি, সাবেক ডিন, ফ্যাকাল্টি অফ সার্জারি, বিএসএমএমইউ। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রোগ্রামটি সঞ্চালনায় আমি আছি, ফারজানা শারমিন, সদস্য, মানবাধিকার কমিটি, বিএনপি। আসলে আমরা খুব ঘরোয়াভাবে আলোচনাটি করব এবং আমরা এই আমাদের অতিথিদের মাঝখান থেকে আমরা অনেক ইনফরমেশন তুলে নিয়ে আসার চেষ্টা করবো যে আসলে বাংলাদেশের মানুষ এখন যে পরিস্থিতিতে আছে, বিশেষ করে ভ্যাকসিন নিয়ে তাদের ভেতরে যে দ্বন্দ্ব চলছে, এই দ্বন্দ্বের আসলে কারণটা কি এবং কেন এই দ্বন্দ্ব তৈরি হলো। আমি একটু শুধু আলোকপাত করতে চাই ছোট ছোট কিছু বিষয়ে, যেমন কোভিড-19 পরীক্ষা, চিকিৎসা এবং টিকার উন্নয়ন, উৎপাদন ও ন্যায়সঙ্গত অধিকার ত্বরান্বিত করার জন্য একাধিক উন্নয়ন অংশীদারদের দ্বারা অ্যাক্সেস টু কোভিড এসিটি প্রতিষ্ঠা করা হয়েছিল, যা বিশ্ব ব্যাংক, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা সমন্বয় করা হয়েছে। কোভ্যাক্স হচ্ছে এসিটির একটি স্তম্ভ, গুরুত্বপূর্ণ স্তম্ভ, এবং এই অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন, যেটা আসলে এখন বাংলাদেশে সবাই জানে যে ভারতের সেরাম ইনস্টিটিউশনের কাছ থেকেই আমরা নেব, যেটাকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন। এই অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা তাদের করোনা টিকা বিকাশের জন্য কোভ্যাক্স থেকে জনস্বার্থে 384.1 মিলিয়ন মার্কিন ডলার অনুদান হিসেবে পেয়েছিল, যেটি পরবর্তীতে 2টি ভাগে তাদেরকে অনুদানটি দেয়া হয়। তো অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা আর্জেন্টিনা, চীন, ভারত, জাপান, মেক্সিকো, দক্ষিণ কোরিয়া এবং রাশিয়ার বেশ কয়েকটি নির্মাতা প্রতিষ্ঠানকে প্রযুক্তি স্থানান্তর করে, যার মধ্যে ভারতের সেরাম হচ্ছে একটি প্রতিষ্ঠান, যাদেরকে তাদের এই টেকনোলজি দিয়ে তারা ভ্যাকসিনটা উৎপাদনের জন্য সহায়তা করেছে। আমি সবার আগে আসবো প্রফেসর মোহাম্মদ সাইফুল ইসলাম স্যারের কাছে। জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেব, আমি আপনার কাছে একটু জানতে চাচ্ছি, কোভ্যাক্সের যে শর্ত ছিল, কোভ্যাক্স কিন্তু যখন এই অনুদানগুলো দিয়েছে তাদের কিন্তু শর্ত আরোপ করেছিল। তার মধ্যে একটি ছিল যে তাদের গবেষণা ও উন্নয়ন সুবিধা থেকে আর্থিক এবং প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে যে কোনো টিকা তৈরি হলে তা গ্লোবাল পাবলিক গুড হিসেবে গণ্য হবে এবং বাণিজ্যিকীকরণ করা হবে না। আপনার কাছে আমার প্রশ্ন, বাংলাদেশে এই সেরাম ইনস্টিটিউশনের যে ভ্যাকসিন, সেটাকে কিন্তু ভ্যাকসিনকের মাধ্যমে বাংলাদেশে আনতে হচ্ছে এবং ভ্যাকসিনকের মাধ্যমে বাংলাদেশের মানুষকে এই টিকাটা নিতে হবে, যেখানে আমরা জানি যে সবাই খুব ভালো করে জানি যে $2.5 টিকাটাকে আমাদেরকে $5 হিসেবে নিতে হবে। তো এটা কি কোভ্যাক্সের দেওয়া যে শর্ত ছিল তার লঙ্ঘন কি হচ্ছে না এখানে? ধন্যবাদ ফারজানা, বিশেষ করে আমাকে আমন্ত্রণ
জানাবার জন্য আজকের এই টক শোতে, এবং আজকে যারা আমাদের এই টক শো দেখছেন সেই দর্শকদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। আসলে শর্ত মেনে চলাটা পৃথিবীর খুব বড় নিয়ম না আর কি। আমরা দেখি যে শর্ত দেওয়া হয় শর্ত ভাঙার জন্য, আর শর্ত ভাঙে কিন্তু যারা দুর্বল তারা না, শর্ত ভাঙে তারা যারা শক্তিমান তারাই। তো আজকে যারা এই টেকনোলজি ডেভেলপ করেছে, আমাদেরকে দেখতে হবে যে পৃথিবীটা নানান ভাগে আমরা ভাগ করতে পারি। একটা ভাগ হচ্ছে উৎপাদক এবং উদ্ভাবক পৃথিবী, আর একটা হচ্ছে গ্রাহক এবং ভোক্তা পৃথিবী। এবং এই উদ্ভাবক এবং উৎপাদক পৃথিবীর কাছে গ্রাহক এবং ভোক্তা পৃথিবী কিন্তু সবসময় দুর্বল। যার ফলে আমরা দেখতে পাচ্ছি যে জনগণের নাম করে নানান দেশে শুধু না, পৃথিবীর নানান সংস্থা যেসব কল্যাণ কাজ করার জন্য তারা দায়িত্ব নেয়, তারা শেষ পর্যন্ত সেগুলো পালন করে না। আজকের পৃথিবীতে হিডেন এজেন্ডা বলে একটি বিষয় থাকে। আজকে আপনি দেখবেন যে মার্কিন যে ভ্যাকসিনগুলো ডেভেলপ হয়েছে তার পেছনে কিন্তু মার্কিন সরকারের একটা বিনিয়োগ আছে আর কি। তো সেই মার্কিন সরকারের বা জনগণের বিনিয়োগ নিয়ে কিন্তু তারা আবার সেই বাণিজ্যই করছে। তো আজকে আপনার যে টপিক সেটা হচ্ছে যে ভ্যাকসিন পলিটিক্স। আসলে জীবনের কোনো কিছু থেকেই দুটো জিনিসকে বোধহয় আলাদা করা যায় না, একটা হচ্ছে রাজনীতি আর একটা হচ্ছে অর্থনীতি। আর আজকের পৃথিবী চলে মুনাফার চাকায়, অতএব মুনাফার গন্ধ যেখানে আছে সেখানে শর্ত কোনো নৈতিক ব্যারিয়ার তৈরি করে না। আমি আশা করি খুব কম কথায় আপনার প্রশ্নের জবাব দিতে পেরেছি। কিন্তু বিশ্বের অন্যান্য দেশগুলো কিন্তু, যেমন সেরাম যখন এই ভ্যাকসিনটা ইন্ডিয়ান গভর্নমেন্টকে দেবে, তারা কিন্তু ওই একইতে 200 রুপিতে দিচ্ছে। তারা পার টিকা শুধু ইন্ডিয়ান গভর্নমেন্টকে দিবে 200 রুপিতে। সেখানে কিন্তু তারা শর্তটা মানছে। কিন্তু সেরাম যখন বাংলাদেশে দিচ্ছে, তখন এটাকে আমাদের ভ্যাকসিনকোর মাধ্যমে আনতে হচ্ছে। তাতে করে কিন্তু এখানে কস্টিংটা অনেক বেশি পরিমাণে বেড়ে যাচ্ছে। তাহলে শর্ত মানা একেবারেই যে হচ্ছে না সেটা কি আমরা বলবো, নাকি আমাদের এখানে এসে শর্তটা অনেকখানি নিচের দিকে নেমে যাচ্ছে, এটা ধর্তব্যের মধ্যে থাকছে না? না, তারা ভারতকে যে শর্তে দিচ্ছে সেটা কি কোভ্যাক্সের শর্ত নাকি সেটা ভারতীয় অভ্যন্তরীণ শর্ত? কোভ্যাক্সের শর্তে দিচ্ছে। আমার জানা মতে এটা কোভ্যাক্সের শর্ত নয়। এটা কোভ্যাক্সের শর্ত হলে কোভ্যাক্সের যারা যারা ভোক্তা তারা সবাই এই দামেই তারা ইয়েটা পেত, ভ্যাকসিনটা পেত। আমার ধারণা এটা একটা ভারতের অভ্যন্তরীণ অ্যারেঞ্জমেন্ট সিরাম ইনস্টিটিউটের সাথে, যার মাধ্যমে তারা, এবং তারা তো নিজের দেশে উৎপাদন হচ্ছে, যার ফলে তাদের তো কিছুটা হলেও তাদের সুবিধা তারা নিশ্চয়ই নেবে এবং দেবে। মানে ব্যবসাটা সব জায়গাতেই চলছে। অবশ্যই চলতেই হবে। অনেক সুস্পষ্ট বক্তব্য, সুস্পষ্ট উত্তর। আমি আশা করছি দর্শকরা এগুলো শুনছেন এবং ওনারা এগুলোকে আত্মস্থ করছেন যে আসলে এখনকার পৃথিবীতে ব্যবসাটা অনেক বড় জায়গা দখল করে আছে। আমি এই পর্যায়ে আমি প্রশ্ন করতে চাই জনাব সাখাওয়াত সাহেবকে, আমাদের এখানে এই যে আজকে সেরাম, আমরা বিভিন্ন টক শোতে দেখেছি, বিভিন্ন পত্রপত্রিকায় দেখেছি, সব ডিম এক ঝুড়িতে রাখার কথা বলা হচ্ছে যে সেরামের ছাড়া আমাদের আর কোনো বিকল্প এখানে কোনো কিছু নেই। এবং এটার পরিপ্রেক্ষিতে অনেক বক্তব্য এসছে, আমি আসবো এগুলোতে পরবর্তীতে, যে না গভর্নমেন্ট বলছে, গভর্নমেন্টের বিভিন্ন সংস্থা থেকে বলা হচ্ছে, স্বাস্থ্য সচিব এক কথা বলছেন, স্বাস্থ্যমন্ত্রী এক কথা বলছেন, পররাষ্ট্রমন্ত্রী আরেক কথা বলছেন। তো আপনার কি মনে হয় যে আমাদের এখানে বিকল্প হিসেবে গভর্নমেন্ট যে বিষয়গুলোকে বলছেন যে না আমরা এখন আমাদের বঙ্গভ্যাক্স যেটা সেটা আমরা অলরেডি পারমিশন দিয়ে দিয়েছি, আমাদের সাথে স্পুটনিকের কথা হয়েছে, রাশিয়ার কথা হয়েছে, বাট এখন যেহেতু আমাদেরকে ভারত বলে দিচ্ছে যে আমরা সেরাম দিয়ে দিব, আমরা ওদিকে আগাচ্ছি না, তো এই বিষয়গুলোকে অনেক বেশি ধোঁয়াশা সৃষ্টি করছে নাকি নাকি আপনি মনে করছেন যে আসলে এই বিকল্পগুলোকে আমাদের দেশের 17 কোটি মানুষের জন্য আমরা ভ্যাকসিনকে নিশ্চিত করতে পারবো? ধন্যবাদ ফারজানা শারমিন। আজকের আলোচক বৃন্দ অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম ওনার বক্তব্য রেখেছেন, আর অধ্যাপক মোহাম্মদ নাজমুল হাসান আছেন, যিনি চেয়ারম্যান সাবেক জেনেটিক ইঞ্জিনিয়ারিং বায়োটেকনোলজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
আমি আগে প্রথমে আমার নামের একটু সংশোধনী দেই। আমার নামটা সাখাওয়াত হাসান জীবন। আমি দুঃখ প্রকাশ করছি, সাখাওয়াত হাসান জীবন। জি, রাইট, থ্যাংক ইউ। আসলে অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম খুব সুন্দরভাবে একদম স্ট্রেট কাট বিষয়গুলো বলেছেন। আজকের বিশ্বের রাজনীতি, অর্থনীতি এই দুটি অত্যন্ত অঙ্গাঙ্গিভাবে জড়িত, এবং আসলে কে কোন জিনিসে ইনফ্লুয়েন্স করবে, রাজনীতি অর্থনীতিকে গাইড করে, আর অর্থনীতি কিন্তু রাজনীতিকে ইনফ্লুয়েন্স করে। আপনি যে প্রশ্নটা করলেন যে আমরা ভারতের সেরাম ইনস্টিটিউটের সাথে যে চুক্তির কথা বলা হচ্ছে, অথবা বেক্সিমকোর মাধ্যমে আবার সরকার টু সরকারও কিছু আলোচনা হয়েছে, যেটা বেক্সিমকোর পক্ষ থেকে যখন বলা হলো যে এটা একটা G2G একটা চুক্তি, তারপর আবার সরকার বেক্সিমকোর পক্ষ থেকে বলা হচ্ছে যে এটা বাণিজ্যিক চুক্তি, কিন্তু স্বাস্থ্যমন্ত্রী বলছেন যে এটা G2G। জি জি G2G গভর্নমেন্ট বলছে। তো এইটাকে আসলে গভর্নমেন্ট মনে হয় পলিটিক্যালি ইনফ্লুয়েন্স করে ওটাকে বাণিজ্যিক চুক্তির আওতায় কিছু ভ্যাকসিন আনার জন্য অন্তত একটি তৎপরতা চালাচ্ছেন বলে মনে হচ্ছে। কিন্তু অন্যান্য দেশের সাথে চীন অথবা রাশিয়ার স্পুটনিক এবং অন্যান্য ইয়ের সাথে কতদূর এগিয়েছেন এই সরকার, অথবা কি ধরনের ব্যবস্থা নিচ্ছেন, এটা কিন্তু এই দেশের জনগণ আমরা কিন্তু এখনো এই ব্যাপারে সম্পূর্ণ অবগত নই, অথবা একটু ধূম্রজালের মধ্যে আছেন। আসলে এই সরকার যেহেতু ভারতীয় বিষয়টাকে প্রাধান্য দিচ্ছে বিভিন্ন কারণে, তাই ভারতের সাথে তাদের যোগাযোগ এবং ভারতের সাথে এই ইয়েটা করার জন্য, বাণিজ্যটা করার জন্যই তৎপরতা বেশি লক্ষ্য করা যাচ্ছে। তো বাংলাদেশের প্রয়োজনে উচিত হবে সরকারের আরো যে অপশন গুলো আছে এই অপশন গুলাকে হ্যান্ডেল করা, এবং মানুষকে কত কম মূল্যে কত বেশি মানুষকে ভ্যাকসিনেট করা যায় এদিকে উদ্যোগ নেওয়া দরকার। আবার ভ্যাকসিনেশন করার ব্যাপারেও প্রায়োরিটির বিষয় আছে। পৃথিবীতে বিভিন্ন জায়গায় প্রায়োরিটি নির্ধারণ করা হয়, যেমন হেলথ ওয়ার্কার্স যারা আছেন, তারপর যারা ল অ্যান্ড অর্ডারে আছেন, যারা 50 বছরের ঊর্ধ্বে। আচ্ছা, এখানে আমি আসবো মিস্টার সাখাওয়াত হাসান, আমি আসবো এই পয়েন্টে আপনার কাছে। তার আগে আমি আপনাকে একটু জিজ্ঞেস করতে চাচ্ছি যে আপনি বলছেন যে গভর্নমেন্টের আরো বেশ কিছু বিকল্প রাখার কথা। আমাদের সাবেক স্বাস্থ্যমন্ত্রী জনাব রুহুল হক সাহেব গতকালকে একটি টক শো অনুষ্ঠানে এসেছিলেন এবং উনি বলেছিলেন যে আমরা জানি যে সামহাও আমরা চীনের ট্রেনটা মিস করে ফেলেছি। ইন এ সেন্স ওনাকে প্রশ্ন করা হয়েছিল ওই অনুষ্ঠানটিতে যে চীন তো আমাদের দেশে ট্রায়াল করতে এসেছিল তাদের ভ্যাকসিনের, সিনোভ্যাক্স যেটা। তো সিনোভ্যাক্সটাকে তারা তাহলে ওই সময় ট্রায়ালটা আমরা যতটুকু জানি যে ওখানকার কাউন্সিল যেটাকে অ্যাপ্রুভাল দিয়েছিল, বাংলাদেশের কাউন্সিলও ওটাকে ট্রায়ালটাকে অ্যাপ্রুভাল দেওয়ার জন্য ছিল, বাট একটি সচিব পর্যায়ে গিয়ে এটা স্টাক হয়ে যায় এবং 4-5 মাস পরে এই চায়না কোম্পানিটা চলে যায় বাংলাদেশ থেকে। তো এই যে এখানে আপনি এই বিষয়টাকে কিভাবে দেখছেন যে চায়না যে চলে গেল, আবার এখানে সরকার পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে আসলে ওখানে ওরা কন্ট্রাক্টে ভায়োলেশন করেছিলেন, ওরা পরবর্তীতে এক্সট্রা মানি ফান্ড ছিল না বলে, এক্সট্রা টাকা ক্লেম করছিল বলে, গভর্নমেন্টের কাছে ফান্ড ছিল না বলে তাদেরকে চলে যেতে হয়েছে কোম্পানি থেকে। তো এখন এই যে করোনা ভাইরাস, এটা তো সব থেকে বড় কথা ধুম করে আসেনি, যখন ধুম করে আসলো তার থেকেও 3 মাস আমরা সময় বেশি পেয়েছিলাম জানার জন্য যে করোনা ভাইরাস সম্পর্কে আমাদের কি করতে হবে। আমাদের ব্যবস্থাপনাটা ওই সময় কিন্তু ঠিক মতো ছিল না। এখন ভ্যাকসিনের ক্ষেত্রে এসেও যে এই যে বিষয়টা যে হ্যাঁ আমাদের ফান্ড ছিল না, গভর্নমেন্ট থেকে বলা হচ্ছে আমাদের ফান্ড আছে, আমরা অ্যাডভান্স দিয়ে দিচ্ছি সেরামকে, কিন্তু একটা অপশন হিসেবে যে চাইনিজ কোম্পানি তারা যে ট্রায়াল করতে চাইলো সেটা ফান্ডের অভাবে আমরা করতে দিলাম না। এই বিষয়টা কি একটু মনে হচ্ছে না যে বিষয়টা একটু ডিপ্লোমেসির দিক থেকে দিয়ে চলে যাচ্ছে, রাজনীতিটা এখানে ঢুকে যাচ্ছে? অবশ্যই এটা রাজনীতিতে ঢুকে যাচ্ছে, মানে এটা রাজনৈতিক ইনফ্লুয়েন্সের জন্যই ঘটেছে। আপনারা জানেন চীন যখন এই ব্যাপারে এগিয়ে গিয়েছিল, আমাদের সরকারও কিন্তু চীনের সাথে অনেকটা এগিয়ে গিয়েছিল। তারপরে দেখলেন ভারতের পক্ষ থেকে একদম আপনার ঝটিকা সফর, এবং ভারতের পররাষ্ট্র সচিব আসলেন, তিনি দ্রুত দেখা করলেন আমাদের প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী এবং অন্যান্যদের সাথে। তারপরে দেখলো সিনারিটা একটু চেঞ্জ হয়ে গেল। কিন্তু অ্যাবসলিউটলি এখানে একটা পলিটিক্যাল গেম চলছে, এবং আমরা জানি বিভিন্ন ক্ষেত্রে চীন এবং ভারতের আমাদের বাংলাদেশের মধ্যে ইনফ্লুয়েন্স করা এবং বিভিন্ন বিষয় নিয়ে ওনাদের মধ্যে একটা কম্পিটিশন আছে। কারণ আমরা
আমরা এটা একপেশে না করে আমার যেটা মনে হয়, আমরা যদি চীনের সাথেও আমরা যৌথভাবে এই প্রজেক্টটা চালিয়ে যেতাম, ভারতের সাথে থাকুক, ভারতের সাথে যেগুলো নেওয়ার আমরা নেব, তাহলে হয়তো আমরা মোর বেনিফিটেড হতাম। কিন্তু এখন মনে হচ্ছে যে আমরা অনেকটা মনে হয় একপেশে হয়ে গেছি। আমরা ভারত ডিপেন্ডেন্ট হয়ে গেলে এখানে চীনের যে আমাদের পক্ষ থেকে একটা সুবিধা নেওয়ার বিষয় ছিল, সেটা হয়তো সংকুচিত হয়ে যাবে। এটা আপনি ভালোই লক্ষ্য করেছেন। জি জি, আপনাকে ধন্যবাদ। এই পর্যায়ে আমি স্পেসিফিক কিছু কোয়েশ্চেন রাখতে চাই আমাদের প্রফেসর নাজমুল হাসান সাহেবের কাছে। নাজমুল হাসান সাহেব, একটি মহামারী করোনা ভাইরাস, এই করোনা ভাইরাস মহামারীতে আমরা দেখেছি যে দেশের বিভিন্ন খাতের, বিশেষ করে স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা আমরা দেখেছি। আমাদের ম্যানেজমেন্ট করার পুরো বিশ্বই কিন্তু হিমশিম খেয়েছে। এটা আমি বলবো না যে আমাদের দেশে একমাত্র হয়েছে, বাট আমরা এতটুকু দাবি করতে পারি যে আমরা ব্যবস্থাপনার জন্য একটা সময় পেয়েছিলাম, যেটা আমরা হয়তো কাজে লাগাতে পারিনি বা কোনো একটা কিছু। কিন্তু সরকার পক্ষ থেকে দাবি করা হয় যে পুরো বিশ্বের বিভিন্ন দেশগুলোর থেকে, বড় বড় দেশগুলোর থেকে বাংলাদেশে মৃত্যুর হার কম হয়েছে। এটা গভর্নমেন্টের ব্যবস্থাপনার কারণে, সুব্যবস্থাপনার কারণে হয়েছে। আপনি আপনার কাছে আমি জানতে চাইবো যে আপনি হয়তো ভালো করে বলতে পারবেন এটা আমাদেরকে, যে করোনা ভাইরাসের যে প্রোটিন এক্সপ্রেশন যেটা থাকে, সেটা আমরা জেনেছি বাংলাদেশি বিজ্ঞানীদের বিভিন্ন বরাত দিয়ে আমরা জেনেছি যে প্রোটিন এক্সপ্রেশনে ইংল্যান্ড আমেরিকাতে যেটা ছিল ওগুলো অনেক হার্ড থাকতো, বাংলাদেশের ক্ষেত্রে এটা অনেক মাইল্ড ছিল, যার কারণে হয়তো আমাদের দেশে মৃত্যু হারটা কম হয়েছে বা এই বিষয়টা। তো এখন এই বিষয়টাকে আপনি একটু কি এক্সপ্লেইন করবেন আমাদের মাঝে, যে আসলে বিষয়টা কি ছিল? ধন্যবাদ আপনাকে আজকে আমন্ত্রণ জানাবার জন্য আমাকে। শওকত ভাইকেও ধন্যবাদ জানাই। শওকত ভাই খুব সুন্দর করে বলেছেন এবং সাইফুল ইসলাম স্যারও বলেছেন। আমি এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটু বলি আগে যে আমাদের কিন্তু যদি সকল মানুষকে টিকা দিতে হয়, আমরা যদি 70-80 ভাগ মানুষকে যদি টিকা দেওয়ার চিন্তা করি, তাহলে কিন্তু জনসংখ্যাটা হবে 12-13 লাখের মতো। এবং ডাবল ডোজে যদি আমরা দেই, সেক্ষেত্রে যদি হিসাব করি 24-25 কোটি ডোজ কিন্তু আমাদের লাগবে। আমরা কিন্তু সোর্সিং করতে হবে আমাদেরকে নানাবিধ সোর্স থেকে। একটা সোর্স থেকে আমরা আসলে এই পরিমাণিয়ে কিন্তু আমরা পাবো না, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে অবশ্যই এখানে একটা চক্র রয়েছে এই ব্যাপারে। সরকার সবারই কোশ্চেন, বাংলাদেশের প্রতিটা জনগণের যেমন জিজ্ঞাসা, আমারও জিজ্ঞাসা যে সরকার কেন সরাসরি সিরামের সাথে চুক্তি করলো না, মধ্যবর্তী কাকে রাখা হলো কেন? বলা হচ্ছে যে তারা এখানে আনবে, তারা ডিস্ট্রিবিউশনও করবে। আমরা জানি যে আমাদের দেশে এই টিকার ডিস্ট্রিবিউশন কিন্তু তৃতীয় বিশ্বের দেশ হিসেবে ভালোই সফল। আমরা কিন্তু প্রত্যন্ত অঞ্চলে আমাদের ডিস্ট্রিবিউশন সিস্টেম কিন্তু খারাপ না। তো আমরা কেন বেক্সিমকোর হাতে, একটা প্রাইভেট অর্গানাইজেশনের হাতে এই জিনিসগুলো ছেড়ে দিচ্ছি? এই একটা ইস্যু কিন্তু এখানে রয়েছে। আরেকটা ব্যাপার, যেটা চায়নার কোম্পানি এসেছিল বাংলাদেশে, আমরা অনেকদিন বিষয়টাকে ব্যুরোক্রেসির চক্রে ফেলে রাখলাম। দেখেন, এটা যদি আমরা করতাম আমাদের আরেকটু উপকার হতো। আইডিয়াল কন্ডিশনে যে কোনো ভ্যাকসিন কিন্তু আগে একটা ক্ষুদ্র জনগোষ্ঠীর উপর ট্রায়াল দিতে হয়, যে এই জনগোষ্ঠীর উপর কাজ করবে কিনা, সেফটি এফিকেসি কেমন। একটা ইউরোপের লোকের উপর কাজ করেছে, আমাদের এখানে হয়তো কাজ করবে, আমি ধরে নিচ্ছি আইডিয়ালি কাজ করবে। তার আগে কিন্তু আইডিয়াল সিচুয়েশন সাইন্টিফিক্যালি বলে যে এটাকে আমার জনগোষ্ঠীর উপরে ট্রায়াল দিয়ে দেখতে হয়। যদি আমরা ওই ট্রায়ালটা দিতাম, তাহলে কিন্তু আমরা তখনই এই রেজাল্টগুলো পেতাম যে এই ভ্যাকসিনটা আমাদের ক্ষতি করবে না, আমাদের এখানে অ্যালার্জিক কোনো রিয়াকশন হবে না, বা এর এগেনস্টে আমরা প্রোটেকশনটা ভালোভাবে পেয়ে যেতাম। সেই সময়টিও কিন্তু আমরা মিস করেছি। এখন যে সিরাম থেকে আনবে, এনেও কিন্তু আমাদের উচিত হবে অ্যাট এ টাইমস হিউজ লোককে না করে একটা সার্টেন পোর্শনকে দেওয়া, দিয়ে আমাদের কিছুদিন অবজার্ভ করা যে এটা ঠিকভাবে আমাদের জনগোষ্ঠীর উপর কাজ হচ্ছে কিনা, বা আমরা সেই প্রোটেকশনটা পাচ্ছি কিনা, তারপর এটা ম্যাসিভ আকারে দেওয়া উচিত। প্রথমে আপনার স্পেসিফিক কোশ্চেনে আসি যে আমাদের করোনা ম্যানেজমেন্ট। আমি তো এই ঢাকা শহরে জন্ম, ঢাকা শহরে বেড়ে উঠেছি, এবং আজকালকার মিডিয়া যেটা হয়েছে, আমরা জানি সরকারের কল্যাণে আর মিডিয়ার কল্যাণে। সরকারও আমরা জানি না, মিডিয়াও কি অবস্থা সেটা আমরা জানি। আমরা কি বলতে পারবো সরকার কোনো একটা পজিটিভ স্টেপ নিয়েছে করোনা নির্মূলে? একটা উদাহরণ কি আমরা দেখাতে পারবো যে করোনার প্রোটেকশনের জন্য সরকার এমন একটা মেজার নিয়েছে যার ফলে করোনাটা কমেছে? না। এখানে আসলে ইনহেরেন্ট কিছু প্রপার্টিজ রয়েছে এই জনগোষ্ঠীর, যেটা হয়তো সাইন্টিফিক্যালি এখনো কাজ চলছে বা ভবিষ্যতে প্রকাশ পাবে। তা হাইপোথেটিক্যালি অনেকগুলো এভিডেন্স
আকারেও বা হাইপোথেটিক্যালিও বলা যায় যে এইসব কারণে হয়তো আমরা একটু বেটার প্রোটেকশনে রয়েছি। আপনি যেটা বললেন যে প্রোটিনের এক্সপ্রেশন, না, এই ধরনের কোনো রিপোর্ট আমার জানা নেই যে প্রোটিন এক্সপ্রেশন ওই দেশে বেশি হয় এই দেশে কম হয়, বিষয়টা সেরকম না। আসলে এই জনগোষ্ঠীর আপনার ধারণা করা হয় যে এই করোনা বা করোনার মতো কোনো ভাইরাস আগেই আমাদের এখানে প্রিভেল করতো মাইল্ড ফর্মে, যার ফলে কি হয় আমরা কিছু ক্রস ইমিউন প্রোটেকশন যেটা বলি আমরা, সেটা আমরা হয়তো পেয়ে থাকতে পারি। এটা একটা দিক, আবহাওয়াগত একটা দিক কিন্তু রয়েছে। আরেকটা বিষয় হলো ডেমোগ্রাফিক যে অ্যাডভান্টেজ, যেটা আমাদের এখানে যে এই ইয়াং জনগোষ্ঠী, এর পার্সেন্টেজ কিন্তু অনেক, এর পার্সেন্টেজটা এত বেশি, এবং আমাদের যে সোশ্যাল যে কাঠামো দেখেন, বাইরের দেশে মারা গিয়েছে আপনি হিসাব করে দেখেন বয়স্ক লোক বেশি, পার্সেন্টেজ অনেক বয়স্ক লোক, বাংলাদেশেও যারা আছে রিলেটিভলি বয়স্ক লোক। আমাদের বয়স্ক লোকেরা, আমরা যারা ঢাকা শহরে থাকি, বয়স্ক লোকেরা অধিকাংশ পিতামাতা তারা থাকে কিন্তু গ্রামে, তারা কিন্তু লেস এক্সপোজড। আরেকটা বিষয় হলো আমরা যারা বাসায় যে ফ্যামিলিতে থাকি, আমরা আমাদের যাদের একটু নলেজ আছে তারা কিন্তু আমরা বয়স্ক লোকদেরকে একটু সাবধানে রাখার চেষ্টা করেছি। আপনি দেখবেন স্লাম এরিয়াতে বলা হয় স্লাম এরিয়াতে কম হয়েছে, আসলে স্লাম এরিয়াতে কম হয়নি, তাদের প্রোটেকশনটা হাই। স্লাম এরিয়াতে কিন্তু আপনি যদি দেখবেন অ্যান্টিবডি টেস্টও সরকার করতে দিল না। স্লাম এরিয়াতে কিন্তু একটা রিপোর্ট এসেছিল ছোট আকারে, সে সময় কিন্তু স্লাম এরিয়াতে কিন্তু মানে করোনার প্রকোপ কিন্তু অনেক বেশি ছিল, তাদের অ্যান্টিবডি অনেক বেশি পার্সেন্টেজে পাওয়া গিয়েছে সে সময়। ইসলাম এরিয়াতে দেখবেন আপনি বয়স্ক লোকের সংখ্যা খুব কম, সেখানে কিন্তু পিতামাতা নিয়ে বসবাস করে না। অতএব এই যে মৃত্যুহারের কথা যে আমরা বলছি, মৃত্যুহার কমার অনেকগুলো কারণ কিন্তু এখানে রয়েছে। আরেকটা যেটা, যদিও এটা ডিবেট রয়েছে সায়েন্টিফিক কমিউনিটিতে, বিসিজি টিকার কথা বলা হয়, এটা পজিটিভ নেগেটিভ দুই ধরনেরই রিপোর্ট সায়েন্টিফিক জার্নালগুলোতে, ভালো ভালো জার্নালগুলোতে এসছে। কোনো কোনো জার্নাল তারা দেখাচ্ছে যে পেপার বলছে যে এটা পজিটিভলি কাজ করছে, কেউ কেউ বলছে না এটার কোনো ইফেক্ট নেই। এটারও একটা ইফেক্ট থাকলেও থাকতে পারে, ওয়েদারগত একটা ইফেক্ট রয়েছে, নানাবিধ কারণে। এই যারা আমরা তো ধরেন একটু হাইজিনের দিক থেকে একটু রিলেটিভলি পিছানো পশ্চিমা দেশের থেকে, এর কারণে কি হয় আমরা অনেক ধরনের ব্যাকটেরিয়া ভাইরাস কিন্তু অলরেডি এক্সপোজ, বললাম যে আমরা ক্রস প্রোটেকশনটা আমরা কিন্তু পেয়ে থাকতে পারি। সেই সব কারণে কিন্তু আল্লাহর রহমতে আমরা এই দেশে ইনফেকশন রেট কিন্তু হাই। আপনি এটা ভেবেন না যে ইনফেকশন কম হচ্ছে, কিন্তু ডেথটা রিলেটিভলি আমি বলবো যে উন্নত দেশের থেকে আমাদের দেশের ডেথের রেট যেটা, সেটা রিলেটিভলি কম। এটা এমন না যে ভাইরাস এখানে এসে দুর্বল হয়ে গেছে বা ভাইরাসের এমন কিছু হয়েছে যে আমাদের ক্ষতি হয়েছে, বিষয়টা সেরকম না। ভাইরাসের মধ্যে যে ধরনের মিউটেশন হয়, অধিকাংশ মিউটেশনই সিগনিফিকেন্ট না, কিছু সিগনিফিকেন্ট মিউটেশন রয়েছে যেটা তার ডেথ বা ইনফেক্টিভিটির সাথে আসলে খুব একটা ডিফার করে না। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সুস্পষ্ট মতামতের জন্য এবং বক্তব্যের জন্য। আমি প্রফেসর সাইফুল ইসলাম সাহেবের কাছে একবার আসছি। আমি আমাদের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন সাহেবের একটি বক্তব্য নিয়ে আপনাকে জিজ্ঞেস করব। এই যে আমরা বলছি বিকল্পর কথা, বাংলাদেশে তো আমরা সাধারণ জনগণ আমরা যেটা সাধাযুগে দেখতে পাচ্ছি অথবা পত্রপত্রিকা থেকে জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো থেকে যেগুলো জানতে পাচ্ছি যে এবং আমরা ধারণা পাচ্ছি যে আমাদের এখন একমাত্র সেরামের উপরেই আমাদেরকে নির্ভর করতে হচ্ছে। কিন্তু সাম্প্রতিক সময়ে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেছেন শুধু সেরাম নয়, একাধিক বিকল্প আমরা ঠিক করে রেখেছি। কোভ্যাক্সের কাছ থেকে টিকা পেতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তহবিলে বাংলাদেশ 50 লাখ ইউরো জমা দিয়েছে, ফলে ওই টিকা যে আমরা পাবো সেটা নিশ্চিত। পাশাপাশি যেদিন খবর ছড়িয়ে পড়লো সেরাম থেকে টিকা আসবে না, সেদিনই আমরা রাশিয়ার সঙ্গে যোগাযোগ করেছি। তারা আমাদের 17 কোটি ডোজ টিকা দিতে সম্মত হয়েছিল, কিন্তু ভারত সরকার আমাদের আশ্বস্ত করেছে ওদের দেশে যেদিন টিকা দেওয়া শুরু হবে সেদিন বাংলাদেশও টিকা পাবে। ফলে রাশিয়া থেকে আমরা আপাতত টিকা আনার সিদ্ধান্ত বদলেছি। ভারত সরকার আমাদেরকে আশ্বস্ত করেছে। এখন একটা দেশের সাথে একটা দেশের যে কূটনৈতিক সম্পর্ক, সেরামের সাথে বাংলাদেশের একটি কন্ট্রাক্ট হয়েছে। আমরা এখনো জানি না এটা G2G নাকি বাণিজ্যিক। সরকার পক্ষ থেকে বলা হচ্ছে G2G বা ট্রাইপার্টি এগ্রিমেন্ট একটা হয়েছে, আর এখানে থেকে আমাদের বেক্সিমকো থেকে বলা হচ্ছে যে না, এটা সম্পূর্ণ বাণিজ্যিক একটি চুক্তি। তো এখন একটা দেশের সাথে একটা দেশের কূটনৈতিক যে ডিপ্লোম্যাটিক যে রিলেশন যেটা আছে, বার্গেনিং পয়েন্টটা কোথায়? আশ্বস্তর জায়গাটাতে কি আপনি বলবেন যে এটা বার্গেনিং পয়েন্টে এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আশ্বস্ত হয়ে বসে থাকতে পারি? আপনার প্রশ্নটি আসলে খুবই গুরুত্বপূর্ণ। আমরা অন্যভাবে যদি বিষয়টাকে যদি আমরা চিন্তা করি তাহলে আমরা দেখতে পাবো যে সিরাম ইনস্টিটিউট কিন্তু একটি প্রাইভেট প্রতিষ্ঠান। সরকারের কিছু রেগুলেটরি শর্ত তাদেরকে মেনে চলতে হয়, কিন্তু সরকার এই প্রতিষ্ঠান থেকে নিয়ন্ত্রণ করেন না।
আমরা জানি যে সিরাম ইনস্টিটিউট বিশ্বের একটি বৃহত্তম ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠানের অন্যতম, কিন্তু তার একটা রুটিন কাজ আছে। কিন্তু সারা পৃথিবীতে প্রত্যেক বছরের যে ভ্যাকসিনের চাহিদা সেটা কিন্তু তাকে পূরণ করতে হয়। আজকে করোনার ভ্যাকসিনের চাহিদার কিন্তু তার উপরে একটি বাড়তি চাহিদা। আসলে সিরাম ইনস্টিটিউট কিভাবে তাদের কর্মসক্ষমতাকে বা উৎপাদন সক্ষমতাকে এত দ্রুত এত ব্যাপক হারে বৃদ্ধি করতে পারবে যে তারা সব দেশে যেগুলো কমিটমেন্ট করছে সেগুলো তারা কমিটমেন্ট সময় মতো রাখতে পারবে, এটা আমি ব্যক্তিগতভাবে কিন্তু আসলে বুঝতে পারিনি। আপনি দ্বিতীয় বিষয়টি আপনি চিন্তা করে দেখেন যে ভারতও একটি বিশাল জনগোষ্ঠীর দেশ এবং তাদের মানে সোশিও ইকোনমিক এবং আমাদের হেলথ স্ট্যাটাস আমাদের কাছাকাছি, মানে জীবনযাপনের যেসব রীতিনীতি বা জনবহুলতা সেগুলো সব আমাদের দেশের মতো আর কি। ভারত সরকারের কিন্তু প্রথম কাজ হচ্ছে যে তাদের নাগরিকদের জন্য ভ্যাকসিনটা নিশ্চিত করা। তো তারা সেটা নিশ্চিত করার বদলে বাংলাদেশকে যে আশ্বাস দিচ্ছেন তখনই তারা সেই আশ্বাস দিতে পারেন যখন তাদের সারপ্লাস, তাদের যে চাহিদা আছে থাকবে যখন তাদের রাইট। তো সেই ক্ষেত্রে এই আশ্বাসের কতটা সিরাম ইনস্টিটিউটের পক্ষে পূরণ করা সম্ভব হবে আমি ব্যক্তিগতভাবে সেটা জানি না। আর আজকে আমাদের পররাষ্ট্রমন্ত্রী যেভাবে বললেন যে আমরা রাশিয়ার সাথে যোগাযোগ করলাম, অমুকের সাথে যোগাযোগ করলাম, তারা রাজি হয়ে গেছে, তাতে মনে হচ্ছে যেন যে এই ভ্যাকসিন গুলো অলরেডি শেলফে আছে, তারা শুধু গাড়িতে উঠিয়ে দেবে এবং সোজাসুজি আমাদের দরজায় এসে পৌঁছে যাবে। আসলে এগুলো এখনো উৎপাদনই হয়নি, এগুলো বহু জায়গাতে উৎপাদন হয়নি, এগুলো সব প্রি অর্ডার্ড। আপনি দেখবেন যে সারা পৃথিবীতে যে পরিমাণ ভ্যাকসিন অর্ডার হয়েছে সে পরিমাণ ভ্যাকসিন কিন্তু এখনো প্রস্তুত হয়নি, বা কোন কোন হারে সেগুলো প্রস্তুত হলে বর্তমান যে চাহিদা আছে বা একটা সময়ের মধ্যে তো আপনাকে আপনার জনগণকে ভ্যাকসিনেশনটা করতে হবে। আপনি যদি এখন আপনি অন্য একটা বিষয়ে আসেন, অন্য একটা জায়গাতে আসেন, আমি একটু যোগ করি আপনার এই বক্তব্যের সাথে। সরকারের জাতীয় পরামর্শ কমিটির সদস্য ইকবাল আর্সেনাল বলেছেন কিন্তু আপনার মতো করে একই কথা, ভারত নিজের দেশের জনগণের টিকার ব্যবস্থা নিশ্চিত না করে বাংলাদেশের জনগণকে টিকা দেবে না। উনি স্পষ্ট ভাষায় এটা বলেছেন। আমি অনেক আগে বলেছিলাম যে জুনের আগে এই টিকা আমরা পাবো না। আর আরেকজন অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম বলেছেন যে আমাদের একক নির্ভরশীলতা আমাদের আজকের এই অসহায় অবস্থার জন্য দায়ী। চীনের সিনোভ্যাকের সাথে আগে চুক্তি করা হলে আজকে আমাদের এই অসহায় অবস্থার মধ্যে পড়তে হতো না। আপনার কথা আমি একটু অ্যাড করে দিলাম বিষয়টুকু, এবার আপনি বলেন প্লিজ। আচ্ছা, দ্বিতীয় কথাটি হচ্ছে যে আমি যেটা সিরাম ইনস্টিটিউটের সক্ষমতা বৃদ্ধির ব্যাপারে বলেছি, সেরকম এখন আপনি বাংলাদেশে শুধু টিকাটা একটা বটলে এসে আমার কাছে পৌঁছে গেলেই তো সমস্যার সমাধান হয়ে যাচ্ছে না, এই টিকাটাকে আমাকে জনগণকে দিতে হবে আর কি। তাহলে আমার প্রত্যেক বছর বাংলাদেশে আমরা জানি একটা অত্যন্ত সফল টিকাদান কর্মসূচির অভিজ্ঞতা আছে এবং সেখানে আমাদের বছরে আমরা 38 লক্ষ শিশু আমাদের লক্ষ্য থাকে যে যাদেরকে আমরা এই টিকাদান করব। তাহলে এই 38 লক্ষ শিশুকে টিকাদানের দায়িত্বটা কিন্তু আমাদের এই করোনাকালীনও কিন্তু থেকে গেছে। তাহলে আমাদেরকে যদি এর অধিক এই করোনা ভ্যাকসিনেশন যদি করতে হয়, টিকা প্রদান কর্মসূচি করতে হয়, তাহলে কিন্তু আমাদের ওই এক্সিস্টিং যে সক্ষমতা আছে সেই সক্ষমতা দিয়ে কিন্তু হবে না। তাহলে আজকে যদি আমাদের স্টোর গুলাতে যদি আমাদের টিকাটা এসে যায়, আমরা এই বাড়তি সক্ষমতা তৈরির কিন্তু কোনো চেষ্টা তদবির এখনো কিন্তু করিনি বা প্রস্তুতি কিন্তু আমাদের নেই। ফলে ভ্যাকসিন যদি আমাদের স্টোর গুলাতে এসেও যায় তাহলে কিন্তু আমরা আর একটা দ্বিতীয় ধরনের বিপদে পড়বো। এখন আমাদের যিনি স্বাস্থ্যের ডিজি মহোদয় তিনি বলেছেন যে ভ্যাকসিন আসার পরেও 2 মাস সময় লাগবে এটা শুরু করতে। তাহলে আপনি বুঝতে পারছেন যে আসলে ওই যে ঘোড়া লাগাম এই দুটোর মধ্যে আসলে সমন্বয় কতটা কঠিন এই বর্তমান পরিস্থিতি। তাহলে এই ভ্যাকসিনের মতো এত গুরুত্বপূর্ণ একটি বিষয়কে নিয়েও কি এই বর্তমান সরকার এমন একটি ছেলে খেলা খেলতে পারে যে আমার প্রথমত ভ্যাকসিন কবে আসবে জানি না, আসতেও তারও 2 মাস পরে আমাদের গিয়ে এটা স্টোরেজের ব্যবস্থা করতে হবে, স্টোরেজ করলাম, এদেরকে আমরা এই ভ্যাকসিনেট অ্যাডমিনিস্ট্রেট করবো কিভাবে, এগুলো কিন্তু আমরা প্রাপ্তবয়স্কদের দিতে হবে, শুধু শিশুদেরকে না। এতদিন পর্যন্ত টিকা বা ভ্যাকসিন যেটা দেওয়া হতো শিশুদেরকে দেওয়া হতো, এখন অ্যাডমিনিস্ট্রেট করতে হবে প্রাপ্তবয়স্কদেরকে। তো এই অ্যাডমিনিস্ট্রেটের ক্ষেত্রে আমরা কি ধরনের নীতিমালা নিচ্ছি বা কি ধরনের ব্যবস্থা গ্রহণ করছি, এগুলো কোনো কিছুরই কিন্তু কোনো কিছু আমাদের চোখের সামনে নেই, আমরা সাধারণ মানুষ জানতেও পারছি না, দেখতেও পারছি না। আচ্ছা, তারপরে আমি আপনাকে আরেকটি সমস্যার কথা বলি। জি,
আমরা দেশের জনগণকে মাস্ক পড়তে বলছি, আমরা প্রত্যেকদিন মিডিয়াতে শুনছি যে জনগণ এই স্বাস্থ্যবিধি মেনে চলছেন না। আপনি টিকাগুলো এনে টিকা নিয়ে বসে আছেন, জনগণকে টিকা দিবেন। জনগণ এই টিকা নেবে কিনা, বাংলাদেশের কত সংখ্যক বা শতকরা কতজন মানুষ এই টিকা নিতে আগ্রহী, সেরকম কোন স্টাডি কিন্তু আমরা এই 7-8 মাসে করিনি। অতএব আমাদের জনগণকে উদ্বুদ্ধ করারও যে বিষয়টি, সেটাও কিন্তু একটা বিষয় আছে। তো এই জন্য যে আমরা যে ভ্যাকসিন আসা না আসা নিয়ে যে চিন্তাগুলো করছি, এসে গেলে কিন্তু আমাদের যে আরো বড় বিপদ হয়ে যাবে আর কি। তখন দেখা যাবে যে আমরা সবকিছু মানে কোনে বিয়ের সাজ পরে বসে আছে, কিন্তু বরের দেখা নেই। ঠিক আছে না? তো সেরকম অবস্থা হয়ে যেতে পারে। অনেক অনেক ধন্যবাদ জনাব সাইফুল ইসলাম। জনাব সাখাওয়াত হাসান, গত 2 দিন আগে একটি অনুষ্ঠান আমরা দেখেছি যে সরকার দলীয় একজন সরকার দলীয় একজন সংসদ সদস্য, উনি একটি অনুষ্ঠানে এসে বলেছেন যে ওনাকে প্রশ্ন করা হয়েছিল, যে আমি বলছি উনি হচ্ছেন অ্যারোমো দত্তা, ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আসলে এই যে ভ্যাকসিনকোকে যে দেয়া হলো এই একটা ইন্টারমিডিয়েট একটা পার্টি হিসেবে গভর্নমেন্টের বাইরে গিয়ে যে ভ্যাকসিনকোকে যে এই পারমিশনটা দেওয়া হলো আনার জন্য, এটা রিজনটা কি ছিল? তো উনি ওখানে বলেছিলেন, আমি দেখেছি প্রোগ্রামটা, যে আসলে যে ব্যবস্থাপনা, এই যে স্টোরেজ, এই যে যেই টেম্পারেচারে রাখতে হবে টিকাটাকে, এই ব্যবস্থাগুলোর জন্য ভ্যাকসিনকো তারা একটা ভালো অর্গানাইজেশন, তাদের একটা ভালো সিস্টেম ডেভেলপমেন্ট আছে, তাদের ম্যান পাওয়ার আছে, তারা এই কাজগুলো করবে জন্য হয়তো তাদেরকে দিয়ে গভর্নমেন্ট এটা আনার ব্যবস্থা করেছে বা কিছু একটা হয়েছে। তো আজকে বাংলাদেশে এই যে এত বছর ধরে কোটি কোটি শিশুকে টিকাদান করা হয়, এবং আমরা জানি যে ইউনিয়ন পর্যায়ে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির আওতায় কিন্তু রাষ্ট্রীয়ভাবে টিকাদানগুলো করা হয়। তো এখন আমাদের বাংলাদেশে এই সরকারিভাবে এই টিকাগুলোকে যদি ব্যবস্থাপনা করার মতো কোনো অবস্থা না থাকে, তাহলে যেটা এই কিছুক্ষণ আগে সাইফুল ইসলাম সাহেব বললেন যে কোন এসে যে বসে আছে বরের খবর নেই, তাহলে আলটিমেটলি তাহলে বাংলাদেশে এই করোনার কালীন সময়ে যা হয়েছিল, টিকা নিয়ে, ভ্যাকসিন নিয়ে কি তার থেকে আমরা একটা খারাপ সময়ের জন্য অপেক্ষা করছি বলে আপনার মনে হয় না? অবশ্যই এই আশঙ্কাটা তো রয়ে গেছে আমাদের মনে। কারণ আপনিও বলেছেন, ইতিপূর্বে আমাদের আলোচকরা দুইজনই বলেছেন যে আমাদের একটি সারা বিশ্বে এক্সাম্পল ক্রিয়েট করার মতো একটা অভিজ্ঞতা আছে ইপিআই যে আমাদের প্রোগ্রামগুলো। তো সেই ইপিআই এর সেটিং গুলাকে বাইপাস করে ভ্যাকসিনকোকে এই দায়িত্বটা দেওয়া। ভ্যাকসিনকো কিনবে এবং বিক্রি করবে, যেটা $2.5 একটা $5 বিক্রি করবে, যেটা আমার পূর্ববর্তী বক্তা সাইফুল ভাই বলেছেন যে এই $5 করে মানুষ কিনবে কিনা, সেটাও একটা বিষয় আছে। তারপর ভ্যাকসিনকো যদি একটা প্রাইভেট অর্গানাইজেশন সারা দেশে ইপিআই যেটা ওরা ওদের এক্সপিরিয়েন্স আছে, ওরা যেটা সাকসেসফুলি করেছে, সেই কাজটা যদি ভ্যাকসিনকো দিয়ে করানো হয়, তাহলে কত ম্যান পাওয়ার, এবং ভ্যাকসিনকো তো এই লাইনে ছিল না, এই লাইনে তো কাজ করে নাই। ভ্যাকসিনকোর সেটআপ আছে, তারা ওষুধ বিক্রি করে। তাহলে ভ্যাকসিনকো কেন? ভ্যাকসিনকোই কেন সাকাত সাহেব? এবং ভ্যাকসিনকো ওই জায়গাতে, সেটাই ভ্যাকসিনকো কেন? এটা তো গভর্নমেন্ট টু গভর্নমেন্ট অ্যারেঞ্জমেন্ট করার কথা, এবং সেটআপ যেহেতু ইপিআই আছে তারাই করবে। সেইখানে এখানে একটা বাণিজ্যের বিষয় আছে। এই আপনারা জানেন বাংলাদেশের বড় বড় মেগা প্রজেক্ট গুলা এবং বড় বড় বিষয়গুলোর পিছনে এখানে অর্থনীতির কিছু বিষয় রয়ে গেছে। সেটাই তো এই দেশের মানুষ সন্দেহ করছে, যে এখানে অর্থনৈতিক লেনদেনের বিষয়টা হয়তো জনস্বার্থ থেকে বেশি প্রাধান্য পেয়ে যাচ্ছে। আপনারা দেখেন, আপনারা আগে বলেছেন যে আমাদের করোনা সিচুয়েশনটাকে আমার মনে হয় সাকাত সাহেবের নেটটা প্রবলেম করছে একটু। আমি উনি কানেকশন রিভাইভ করার আগ পর্যন্ত আমি প্রফেসর নাজমুল হাসান সাহেবের কাছে একটু জানতে চাচ্ছি যে এই যে অ্যাডমিনিস্ট্রেট প্রক্রিয়া, যেটা আমরা বলতে চাচ্ছিলাম কিছুক্ষণ আগে, যে সেই ব্যবস্থাপনা যেটা আমরা দেখতে পাচ্ছি যেখানে অনেক ল্যাকিংস রয়ে গেছে, আমরা আসলে আদৌ ল্যাকিংস রয়ে গেছে কিনা জানি না, হয়তো সরকারের পর্যায়ে কোনো নীতি নির্ধারণী ব্যবস্থা হয়ে গেছে অলরেডি, সেটা হয়তো আমরা জানি না। কিন্তু যেহেতু জানি না সেহেতু বলছি যে না আমরা জানি না, যেহেতু তার মানে একটা ল্যাকিংস হয়তো রয়ে গেছে এখানে। তো এই কোভিড এর শুরু থেকে আজ ভ্যাকসিন পর্যন্ত, করোনা শুরু হলো আজ এই ভ্যাকসিন পর্যন্ত, সরকারি ব্যবস্থাপনায় আপনি কি মনে করছেন কোন ধরনের কি উন্নতি আপনি দেখতে পাচ্ছেন? আমার তো মনে হয় দিনকে দিন আরো লেজে গোবরের অবস্থাই হচ্ছে। আমি তো সরকারের পরিকল্পনাহীনতাকেই আমি বড় করিয়ে দেখছি।
জনগণের প্রতি যদি তাদের দয়া মায়া থাকতো তাহলে পরিকল্পনা সুন্দরভাবেই তারা গ্রহণ করত। আমরা অনেক ক্ষেত্রেই তো ভারতকে অনুসরণ করি। ভারতে এই 10-12 দিন আগে বড় একটা ট্রায়াল হয়ে গিয়েছে, মক ট্রায়াল। ওরা 140টা জেলা, ওদের জেলা বলে, এইসব টিকা কেন্দ্রে ওরা লোকজনকে কিভাবে এন্ট্রি দিবে, কিভাবে বসাবে, কিভাবে টিকা দিবে, টিকা দেওয়ার পরে আধা ঘন্টা কিভাবে বসায় রাখবে, এবং সেন্ট্রাল সারা দেশে সেন্ট্রাল অ্যাপের মাধ্যমে কিভাবে এটা মনিটর করবে, তার একটা বিরাট ট্রায়াল তারা করেছে। তারা ওখানে প্রায়োরিটি লিস্ট করে ফেলেছে কাদেরকে দিবে। দিবে হচ্ছে কাদের, যারা ফ্রন্টলাইনে, যারা স্বাস্থ্যকর্মী যারা, তাদেরকে দিবে। আর প্রায়োরিটিতে রয়েছে 50 এজ যাদের বেশি, 50-এর বেশি, এবং যাদের কোমরবিডিটি রয়েছে। আর আমাদের দেশে আমরা শুনি কাদেরকে দিবে, ফ্রন্টলাইনের কথা বলে, মুখ বলে, সেনাবাহিনী, হ্যান ত্যান নানাবিধ লিস্ট চলে আসতেছে। কে কার আগে লিস্টের ভিতরে ঢুকবে, কারটা না ঢুকালে কে মাইন্ড করবে, সেই লিস্ট নিয়ে আমরা তাড়াহুড়া কোথাও কোনো আমি স্টেপ বাই স্টেপ যে একটা সেট করা দরকার, সেই ধরনের কোনো অ্যাক্টিভিটিস কিন্তু আমার চোখে পড়ছে না। এবং স্যার যেটা বললেন, সাইফুল স্যার, যে টিকা আসার পরে আসলে আমরা আরেকটা ঝামেলায় পড়ে যাব। আমাদের তো রেগুলার টিকাদান কর্মসূচিতে চালিয়ে যেতে হবে, আমরা কিন্তু এটা বন্ধ করতে পারবো না। তার উপরে এই যে একটা ম্যাসিভ পিপুলকে ইমিউনাইজ করতে হবে, টিকা দিতে হবে, তাহলে কি আমাদের সেই জিনিসগুলো প্রস্তুত করতে হবে, সেই সক্ষমতা অর্জন করতে হবে, সেগুলো আমরা কিন্তু করতে পারছি না। আর ইন্ডিয়াও কিন্তু সিরামের উপর নির্ভর করে নাই। ইন্ডিয়া কিন্তু মডার্নার, আপনারা জানেন, মডার্নার চালান তাদের কিন্তু পেয়ে যাচ্ছে। স্পুটনিকের সাথে তাদের বড় ধরনের কথাবার্তা চলছে, তারা কিন্তু সেসব জায়গা থেকে সোর্সিং করছে। আমরা কিন্তু আজ পর্যন্ত আমরা শুনিনি, আমরা শুধু মুখে মুখে শুনি অমুকের সাথে আমাদের কথা হচ্ছে। কথা তো ভাই আমিও বলতে পারি টেলিফোন করে একটা কোম্পানির সাথে কথা, তাই না? তো সেই কথা হওয়া এক জিনিস আর এক্সিকিউট হওয়ার এক জিনিস। মানুষ দেখতে চায় আমরা এক্সিকিউট হচ্ছি। আর আমরা এখন দেখছি যে আমাদের করোনার প্রকোপ, আমাদের ইনফেকশন রেট কমে গেছে, আমরা দেখতে পাই না। আমরা কি আদৌ জানি, আগে যেভাবে আমরা জানতাম, এখন কি আমরা জানি যে আসলে কারা টেস্টে যাচ্ছে করাতে? টেস্টে তারাই যাচ্ছে অধিকাংশ লোক, আপনি খোঁজ নিয়ে দেখেন, যারা বিদেশগামী যাত্রী। বিদেশগামী যাত্রীরা নিরাপদে থাকে, বাসায় থাকে, যাতে করোনা আক্রান্ত না হয়, তারাই টেস্টে যেতে হচ্ছে, এবং তাদের সংখ্যা অনেক বেশি। যার ফলে আমরা দেখছি যে যত লোক টেস্টে যাচ্ছে তার থেকে পার্সেন্টেজ কম, মোটেই পার্সেন্টেজ কম না। এই দেশে ইনফেকশন কিন্তু চলছে, ঘরে ঘরে আপনি দেখবেন, খোঁজ নিয়ে দেখবেন, আত্মীয়স্বজন কি হচ্ছে, জ্বর কাশি হচ্ছে। কিন্তু আমি আগেই বললাম যে কেস ফ্যাটালিটি রেট যেটা সিএফআর আমরা বলি, কেস ফ্যাটালিটি রেশিও যেটা, সেটা আমাদের দেশে কম, পশ্চিমা দেশের তুলনায় অনেক কম। পশ্চিমা দেশে যেখানে ফ্রান্সে 15-এর উপরে, আমাদের দেশে সেখানে 1.5, ইন্ডিয়াতে 3.3, মানে সাবকন্টিনেন্টেই কম। তো সেই জিনিসগুলো রয়েছে। আসলে ম্যানেজমেন্ট একটা বড় ইস্যু। ম্যানেজমেন্টে যদি প্রপার ম্যানেজমেন্ট করা যায়, আমাদের কিন্তু আগের তুলনায় আমরা যত যাই বলি, আমাদের আর্থিক সক্ষমতা কিছু বেড়েছে, শুধুমাত্র মিসম্যানেজমেন্টের কারণে কিন্তু এই সুবিধাগুলো আমরা প্রান্তিক জনগোষ্ঠী বা সকল স্তরের জনগোষ্ঠী কিন্তু আমরা পাই না। আর্থিক সক্ষমতা বেড়েছে এই বিষয়টাতে, সরি আমি একটু ইন্টারাপ্ট করি। আর্থিক সক্ষমতা বেড়েছে এই বিষয়টিতে গতকালকে এক অনুষ্ঠানে জনাব সাবেক স্বাস্থ্যমন্ত্রী রুহুল হক সাহেব বলেছেন যে যখন ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে সিরামের ইনজেকশনটা যখন আমরা ভ্যাকসিনের মাধ্যমে আনছি, এটা তো আমাদের টাকাটা বেড়ে যাচ্ছে, উনি বলেছিলেন যে না, এটা খুব বেশি টাকা বাড়ে নাই, এটা মাত্র $3 বেড়েছে। তো বিষয়টা হচ্ছে যখন হাজার হাজার কোটি টাকার ইস্যু আসে, তখন আসলে $3 যে খুব বেশি না, এটা আর কি, এটা আসলে উনি বুঝাতে চেয়েছেন বলে আমি মনে করি। উনি আমার এলাকার, আমারই খুব কাছের, একই গ্রামের বাড়ি আমাদের, মানে উনি বলেছেন, ওনার মতো উনি বলেছেন ঠিকই। কেননা ওনারা তো আসলে $3 মনে করে না। $3 আমরা গেলে, বাজারে গেলে, আমাদের জন্য $3 মানটা অনেক বড়, সেটা আলাদা জিনিস। এবং সরকার এই টিকাকে আমাদেরকে ফ্রি দিবে না কিনতে হবে আমাদেরকে, সেটা একটা বড় ইস্যু। বিশ্বের অধিকাংশ দেশ কিন্তু দিচ্ছে, ইন্ডিয়াতে কিন্তু এটা পয়সা দিবে না। আমাদের এখানে দরকার হলে প্রয়োজনে করতে পারতো, আপনার গ্রেডিং করতে পারতো, যে আমরা একটা শ্রেণী ওপেন দিতে পারি, যে আমরা আসেন, মানে কেউ যদি দেন দিবে, নাহলে না দিবে, বা একটা মিনিমাম চার্জ আমরা একটা জনগোষ্ঠীর জন্য আমরা রাখতে পারতাম, একটা জনগোষ্ঠী ফ্রি দিতে পারতাম, যে সরকার যদি ওই পর্যায়ে সকলকে ফ্রি না দিতে চায়। সেই জিনিসগুলো করা উচিত। আমি মনে করি যে সোর্সিং ইমিডিয়েটলি, এটা ডাইভার্স সোর্সিং থেকে নিয়ে আসা উচিত, এবং ইন্টারনাল যে স্যার যেটা বললেন, যে এইটা ডিস্ট্রিবিউট করা থেকে, দেওয়া থেকে শুরু করে, যে ম্যানেজমেন্টের দরকার হবে, এই ট্রায়াল, মক ট্রায়াল থেকে শুরু করে এই ম্যানেজমেন্ট এখনই সেট আপ করা উচিত। নাহলে এই যে টিকা এনে, যে বললো না 2 মাস সময় লাগবে, আসলে 2 মাসেও হবে না, কেন এই সেট আপ গুলো করতে পারবে না, তো একটা হেফাজত অবস্থায় চলে যাবে মানুষ, এবং মানুষের ভিতরে এক ধরনের অস্থিরতা কাজ করবে, যে আমাকে টিকা নিতে হবে, আমাকে বাঁচতে হবে। এই অস্থিরতায় তো সরকার কিভাবে ম্যানেজ করবে?
এবার খুব ডিফিকাল্ট একটা 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 অবস্থার ভিতর দিয়ে আমাদেরকে যেতে হবে। সরকার ইমিডিয়েটলি উচিত একটা সুষ্ঠু গাইডলাইন তৈরি করা, ম্যানেজমেন্ট তৈরি করা। এবং আরেকটা কথা আমি বলি যে সরকার আসলে যারা ক্ষমতায় থাকেন তারা সবসময় জ্ঞানী, ক্ষমতাবানরাই জ্ঞানী হয়। তো জ্ঞানী লোক যে এই এই দেশের রাষ্ট্র সমাজে রয়েছে, তো এটা সরকারকে বুঝতে হবে। সরকার যদি মনে করে যে সঠিক তথ্য তার কাছে যাচ্ছে না বা সঠিক ম্যানেজমেন্ট সে জানাতে পারছে না কেউ, তাহলে তারও এই সোর্সিংটা বিভিন্ন জায়গা থেকে করা উচিত, যে কোথা থেকে কি করলে এই সুষ্ঠু ম্যানেজমেন্টটা হবে। আপনার কি মনে হয় না যে গভর্নমেন্ট সেই চেষ্টাটা করছে? মানে একটা সরকারের তো মেইন শক্তি হওয়া উচিত তার জনগণ, কেন করছে না সরকারের এই ব্যবস্থাগুলো, কেন করছে না? পড়া এক জিনিস, আমরা যদি এটার ফলাফল না দেখি, দৃশ্যমান না দেখি, তাহলে তো এটা আমরা বলতে পারি না এটা করা। আপনি করলেন, সারাদিন করলেন, আপনি ফেল হলেন, এটাকে করা বলে না। এই করোনা মহামারী এমন একটা, যেখানে মানুষের জীবন নিয়ে প্রশ্ন, এখানে চেষ্টা করে ফেল হলাম এর কোনো সুযোগ নাই। এখানে আপনাকে জয়ী হতে হবে, এখানে আপনাকে ওভারকাম হতে হবে। এখানে মানুষের জীবন নিয়ে প্রশ্ন, মানুষের স্বাস্থ্য নিয়ে প্রশ্ন, মানুষের জীবন রুটি নিয়ে প্রশ্ন। অতএব এখানে তো কম্প্রোমাইজের কোনো সুযোগ নাই। এখানে পিন পয়েন্ট চিন্তা করতে হবে, একেবারে সুষ্ঠু ম্যানেজমেন্ট চিন্তা করতে হবে। কিভাবে আমার দেশের জনগণ, এই যে আমরা ডেলি বলি যে 22 জন মারা গেছে, অনেকে আবার আমরা মোকারি করে বলি যে রোড অ্যাক্সিডেন্ট এর থেকে ডেলি বেশি মারা যায়। মানুষের জীবনের দাম কি এতই কম? যে পরিবারে একটা লোক যায় সেই পরিবারটা বোঝে, তাই না? প্রতিটা মানুষের জীবন মূল্যবান, প্রতিটা লোকের জীবন মূল্যবান। আসলে এটা আপনি একদম ঠিক বলেছেন। আমরা কেউ করি না, এটা সরকারের রিয়েলাইজ করতে হবে। আমরা সংখ্যা দিয়ে সবসময় গণনা করছি, 22 জন মারছে, 40 জন মারছে। এই সংখ্যাটাও ঠিক না, যদিও সরকারের কোনো পরিসংখ্যান আমি বিশ্বাস করি না, কিন্তু তারপরেও যদি এটা ধরে নেই যে 25 জন মারা গেছে, 30 জন মারাতে গেছে, 25 জন, এই 25 জন 30 জনকে আমরা সেভ করতে পারতাম না? আমার ম্যানেজমেন্ট যদি ভালো হতো, আমরা তো 5 জনে নিয়ে আসতে পারতাম 30 জনকে। সেই ম্যানেজমেন্টটা কোথায়, সেটা আমরা দৃশ্যমান দেখতে চাই। আসলে এই করোনাটা বিশ্ববাসীকে আঘাত হানার কারণে বাংলাদেশের শুধু স্বাস্থ্য ব্যবস্থার চিত্রটা কিন্তু আমরা দেখতে পেলাম, কিছুটা হিন্ট পেলাম যে কি অবস্থা। আসলে একই অবস্থা কিন্তু বিভিন্ন অন্যান্য সেক্টর গুলোতে, আপনি সড়কের অবস্থা দেখেন, একই কিন্তু অবস্থা। আপনি বিদ্যুৎ ক্ষেত্রে গিয়ে দেখেন, আপনি তিতাস গ্যাসের ওখানে গিয়ে দেখেন, প্রত্যেকটা সেক্টরে কিন্তু আপনি এডুকেশন সিস্টেমটার ভেতরে গিয়ে দেখেন যে বাংলাদেশ এডুকেশন সিস্টেম কিভাবে ভেঙে গেছে। তো এই বিষয়গুলো কিন্তু আসলে সবগুলোতে একটা অব্যবস্থাপনা আমরা দেখতে পাচ্ছি। ম্যানেজমেন্ট সঠিক লোক সঠিক জায়গায় না থাকলে যে অবস্থা হয়, একদম সেই অবস্থা চলছে। এবং ওই যে বললাম, ক্ষমতাসীনরাই জ্ঞানী, জ্ঞান তো তাদেরই রয়েছে, অতএব তারাই বসলে যেটা হয়, আপনাকে তো সঠিক লোককে সঠিক জায়গায় বসাতে হবে। সঠিক লোককে সঠিক জায়গায় বসানো। জনাব প্রফেসর মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেব, আমি আপনাকে কাছে জানি যে সঠিক লোককে সঠিক জায়গায় বসানো, প্রত্যেকটা দেশ তার নিজের জনগণের জন্য যা করার প্রয়োজন তাই করার চেষ্টা করছে। ভারত বলছে আমার জনগণকে না দিয়ে আমি দিব না। আমাদের এখন ভারতের দিকে তাকানো ছাড়া অন্যদিকে তাকানোর উপায় নেই, তো আমরা ভারতের কথাই বলছি। তাহলে আমাদের সরকার, বর্তমান বাংলাদেশের সরকার কেন এটা বলতে পারছে না, আগে আমার জনগণ তারপরে আমি অন্য কিছু, আমার জনগণকে আমি বাঁচাই তারপরে অন্য কিছু? তাহলে এই যে এত অব্যবস্থাপনা, যেটা কিছুক্ষণ আগে নাজমুল হাসান সাহেব বললেন যে দৃশ্যমান তো কোনো কিছু না, তাহলে যে তাহলে কি আপনি কি বলবেন যে তাহলে কি আমাদের বর্তমান সরকারের জনগণ কি কোনো প্রয়োজন নেই? বর্তমান সরকারের এই মানুষ কি কোনো প্রয়োজন নেই? ফারজানা, আপনার প্রশ্নটা শুনে আমি জবাব দিতে কিছুটা বিব্রত বোধ করছি আসলে। কারণ আসলে জনগণের প্রয়োজন আছে কিনা এটা নিয়ে তো নানান বিতর্ক গত কয়েক বছর ধরে বাংলাদেশে চলছে, বিশেষ করে আমাদের নির্বাচন ব্যবস্থাকে কেন্দ্র করে। আর আপনি ক্ষমতাকে বেশি গুরুত্বপূর্ণ মনে করেন নাকি দায়িত্বকে বেশি গুরুত্বপূর্ণ মনে করেন, সেটার উপরে নির্ভর করছে আসলে যে আপনার কর্মপন্থাটা কি হবে। আপনি যদি ক্ষমতাকে বেশি গুরুত্বপূর্ণ মনে করেন, তাহলে আপনি ক্ষমতার জন্য যা কিছু করার সেটাই আপনার কাছে অগ্রাধিকার বা প্রাধিকার পাবে। আর যদি আপনি দায়িত্বকে বেশি মনে করেন, সেটা আর একটা বিষয়। এখন আমি আপনার কাছে অন্য একটা আলোচনায় আসতে চাই, এটাই সম্পর্কিত বা এই বিষয়ে। সেটা হচ্ছে যে আমি প্রথমেই বলেছিলাম আপনাকে যে উদ্ভাবক এবং উৎপাদক এবং গ্রাহক এবং ভোক্তা এই দুই ধরনের দেশ। আসলে আমরা সেই যার কাছেই যাই না কেন, সেই কিন্তু মহাজন। আমরা কিন্তু আবার সেই মহাজনের কাছে কিন্তু আমাদের মহাজনের কাছ থেকে কিন্তু বিষয়টাকে আদায় করে আনতে হচ্ছে। এই যে আপনি বলছিলেন যে ভারতকে যে দামে সিরাম ইনস্টিটিউট টিকা দিচ্ছে, বাংলাদেশকে তার থেকে বেশি দামে দিচ্ছে কেন? আপনি যদি ফাইজারের টিকা দেখেন, তাহলে ইউরোপে আমেরিকাতে এটার দাম হচ্ছে $18, ইউরোপে এটার দাম হচ্ছে $14। আবার মডার্নাটা যদি দেখেন,
তাহলে এইখানে কিন্তু আপনি দেখবেন যে প্রায় আমেরিকার দামের থেকে ইউরোপিয়ান ইউনিয়নে এটার দাম 20% বেশি, 20% বেশি। এবং এইগুলা প্রাইসিং নানান এই বাণিজ্যিক কমপ্লেক্স ইয়েতে, যে তারা যেমন ভারতে যে পরিমাণ ভ্যাকসিন সেল হবে, বাংলাদেশে তো সেই পরিমাণ ভ্যাকসিন সেল হবে না। আপনি যখন মানে একটা পাইকারি বাজার থেকে কিনতে যান তখন তার কি বলে তার এক রকমের দাম হবে, আর যখন আপনি খুচরা বাজার থেকে কিনতে যান, এবং এই যে আপনি গ্লোবাল যে পলিসি, সেই পলিসিতে আপনার প্রত্যেকটা জাতির যে জিডিপি সেটাও কিন্তু আপনার এই ভ্যাকসিনের প্রাইসিং এর সাথে সম্পর্কিত করা হয়েছে। যার ফলে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের কিন্তু অনেক জায়গাতেই কিন্তু স্বাধীনতা নেই আর কি, বিশেষ করে এই ভ্যাকসিনের ব্যাপারে। যেমন আমরা বলছিলাম যে আমরা চীনের সাথে চুক্তি করলে আবার তো সেই অল দি এগস ইন ওয়ান বাস্কেট, তাই না? শুধু যদি আমরা চীনের সাথে চুক্তি করতাম তাহলে আমাদের বিকল্প কি ছিল? বহু জায়গায় যাওয়ার কথা, কিন্তু কেউ তো ভ্যাকসিনের উদ্বৃত্ত নিয়ে আসলে বসে নেই যে চাহিদা মাত্র দিতে বাধ্য থাকিবে, সেই অবস্থায় তো নাই। যার ফলে কিন্তু আমার যে বিষয়টা সব থেকে বেশি উদ্বিগ্ন আমি, সেটা হচ্ছে যে আসলে এই সমস্ত ভ্যাকসিনটাই বিষয়টাই আমার কাছে একটু ধোঁয়াশাপূর্ণ মনে হচ্ছে। কারণ ভ্যাকসিন যারা উদ্ভাবন করেছেন, যারা উৎপাদন করছেন, যারা বিপণন করছেন, তারা কিন্তু করোনার শুরুতে মোটেও রেসপন্স দেখাননি। এবং আমি আপনাকে যে কথা এক সময় বলছিলাম আর কি আড়ালে, যে জিকা ভাইরাস এবং সার্স ভাইরাসের ভ্যাকসিন তৈরি করতে যারাই হাত দিয়েছেন তাদেরই হাত পুড়েছে এবং তাদের বিনিয়োগটা পানিতে বা ভেস্তে গেছে। তো যার ফলে করোনার শুরুতে ভ্যাকসিন যে একটা গুরুত্বপূর্ণ মানে নিয়ন্ত্রণ মাধ্যম হতে পারে, এটা নিয়ে কিন্তু উদ্ভাবক এবং উৎপাদকদের মধ্যে খুব বেশি আবেদন ছিল না, সাড়া ছিল না। কিন্তু সাড়াটা কখন জাগলো? যখন বিভিন্ন দেশের সরকার এই ব্যাপারে স্পন্সরশিপ বা ইনভেস্টমেন্ট করতে শুরু করলেন, এবং এটা শুরু হলো আমেরিকায় দিয়ে। এবং আপনি আজকে বলছেন যে বেক্সিমকো কেন? আমি তো খবরের কাগজেই পড়েছি যে বেক্সিমকো হ্যাজ গট অ্যান ইনভেস্টমেন্ট উইথ দ্য সিরাম ইনস্টিটিউট। তাহলে এই যে পেছনের যে খবরটা, এটা তো আপনার সংবাদপত্রে, আপনার যেটা কি বলে মিডিয়া স্ক্রিনে তো এটা নাই। তো আপনি আসলে যে কথাটা আপনাকে আগেও বলছিলাম, যে আমরা যা কিছু আমাদের সামনে ঘটে তার থেকে পেছনে আসলে অনেক কিছু ঘটে। আজকে আমরা কেউ বলছি যে বেক্সিমকো এটার জন্য প্রিপেয়ার্ড। আর ইউ শিওর দ্যাট বেক্সিমকো এই ভ্যাকসিন এনে স্টোরেজ এট দি রাইট অপটিমাম টেম্পারেচার এবং এটাকে সারা দেশব্যাপী একটা ইউনিফর্মলি একটা সময়ের মধ্যে ছড়িয়ে দেওয়া, মানে বিতরণ করা, এটা সক্ষমতা তাদের আছে? তাদের সেই জনবল আছে? সেই জনবলকে তারা রিক্রুট করেছে? আমরা তো দেখিনি, আমরা তো সেই প্রস্তুতি তাদের মধ্যে দেখছি না। তাহলে তাদের যে বর্তমান কাজ আছে, সেই কাজ যারা করে, তাদের যে বিক্রয় প্রতিনিধি বলেন বা যারা সরবরাহ প্রতিনিধি আছে, তারা কিন্তু বসে নেই, কিন্তু তারা কিন্তু দে আর ওভারওয়ার্কড, তারা কিন্তু কর্মব্যস্ত। তাহলে সেই কর্মব্যস্ততার ওপর দিয়ে এই যে আর একটা কর্মযজ্ঞ, এটা কে করবে আসলে সেই লোকটা আমরা দেখতে পাচ্ছি না। এবং দেখতে পাচ্ছি না তার কারণ হচ্ছে কি, যে আসলে ভ্যাকসিন আসার সম্ভাবনাটা যখন আমাদের চোখের সামনে নিশ্চিত না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা এই কাজে হাত দেব না। কারণ এই কাজে হাত দিয়ে যদি আমরা একটা ইনভেস্টমেন্ট করি, তাহলে সেই আমাদের যেটাকে আমরা বলি যে ব্যবস্থাপনা মূল্য, সেটাকে অ্যাডমিনিস্ট্রেশন কস্ট, সেটা কিন্তু অনেক বেড়ে যাবে। সেই জন্য সবাই বসে আছে, ডিজি হেলথও বসে আছে যে ভ্যাকসিন আসবে, তারপরে তারা 2 মাস ধরে তারা প্রস্তুতি নিবে, তারপরে তারা ভ্যাকসিন দিবে। এবং আমার ধারণা যে আমরা অনেকেই চাই যে ভ্যাকসিনটা দেরি করে আসুক, কারণ দেরি করে আসলে আমাদের জন্য আমরা প্রস্তুতির সময় পাবো। আর আপনি আরেকটি প্রশ্ন করেছিলেন যে আসলে এই করোনা শুরু থেকে আজ পর্যন্ত আমাদের মনস্তত্ত্ব, আমাদের কি পরিবর্তন দেখতে পেলাম। আমরা রিলিফ নিয়ে তো আমরা দেখেছি যে এটা ডিস্ট্রিবিউশন নিয়ে কি খুব সন্তোষজনক কোনো চিত্র আমরা দেখতে পেয়েছি? তাহলে যেখানে রিলিফ নিয়ে দেখতে পাইনি, রিলিফটা শুধু দরিদ্র মানুষদের জন্য নির্দিষ্ট ছিল, আর করোনা ভ্যাকসিনটা এখন সবার জন্য নির্দিষ্ট। এটা নিয়ে যে কি একটা হুলস্থুল সৃষ্টি হতে পারে, আবার এটা দিয়ে একটা বড় অনীহাও দেখা দিতে পারে মানুষের মধ্যে, আমরা কিন্তু আসলে চিত্রটা জানি না। সেই জন্য আমার ধারণা সবাই তার মানে আত্মতুষ্টির জায়গাতে বা সকর্ম তুষ্টিতে ভুগছেন, এবং তারা যেহেতু বাংলাদেশের, সেটা ন্যাচারাল কারণেই হোক বা আমাদের গঠনের কারণেই হোক বা আমাদের জীবনযাপনের কারণেই হোক, করোনার যে যেটাকে আমরা বলি ইনফেক্টিভিটি রেট এবং আমাদের যে মৃত্যুর যে হার, সেটা যেহেতু কম, সেটার জন্য আমরা কিন্তু এক ধরনের স্বস্তিতে আছি। কিন্তু
এবং আমার মনে হয় যে এই স্বস্তিটাই আমাদেরকে অনেক কিছু থেকে বিরত রেখেছে। চমৎকার উত্তর, অনেক অনেক ধন্যবাদ আপনাকে জনাব সাইফুল ইসলাম। জনাব শাখাত হাসান, এক প্রকার অনীহা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা আমাদেরকে এই মাত্র জনাব সাইফুল ইসলাম বললেন, যে এই করোনার এই অবস্থানে পড়ার কারণে কিন্তু একটা অনীহাও সৃষ্টি হতে পারে মানুষের ভেতরে। হ্যাঁ, যে একটা সিম্পল উনি রিলিফের কথা বললেন, যখন কোনো ভিআইপি, আপনি গ্যালারিতে কোনো খেলা, ভালো কোনো খেলা হলে ভিআইপি টিকেটের জন্য আপনি টিকিট নিয়ে দেখবেন যে মারামারি হয়, সেখানে এক্ষেত্রে জীবন বাঁচানোর জন্য হচ্ছে এটা একটা ভ্যাকসিন। তো এই 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 পরিস্থিতিতে যেটা সৃষ্টি হয়েছে বাংলাদেশের ভেতরে, এবং আজকে আমাদের আসলে প্রত্যেকটা দেশের তো একটা হর্তাকর্তা থাকে, কর্তৃত্ব থাকে একটা 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 সরকারের হাতে। তো একটা রাষ্ট্র এবং একটা সরকার যখন দায় দায়িত্ব গুলোকে এভাবে পাশ কাটিয়ে গিয়ে, যেটা সাইফুল সাহেব কিছুক্ষণ আগে বলেছেন, নাজমুল হাসান সাহেব বলেছেন, যে নিজেদের জন্য দায়িত্ববোধের জায়গা থেকে সরে গিয়ে ক্ষমতার জায়গায় দাঁড়িয়ে থেকে যখন সমস্ত কিছুকে দেখার চিন্তা করেন বা চেষ্টা করেন, সেই ক্ষেত্রে আসলে আমাদের জায়গাটা কোথায়, আমাদের দাঁড়ানোর জায়গাটা কোথায়? অন্য সবকিছু বাদ দিলাম, কিন্তু এটা তো জীবন বাঁচানোর ক্ষেত্রে, জীবন বাঁচানোর জন্য মানুষটা এখন মুখিয়ে আছে, তাকিয়ে আছে কবে আসবে, কবে আমরা ভ্যাকসিন গুলো পাবো, কিন্তু আমরা সরকারের কোনো কিছুই দেখতে পাচ্ছি না। তো আপনি এই যে আমাদের যে স্বাস্থ্যমন্ত্রী যিনি আছেন একজন, উনি আজকে এক কথা কালকে এক কথা বলেন, তো আমি আপনাকে প্রশ্ন করতে চাই যে আমাদের এই স্বাস্থ্যমন্ত্রী বা স্বাস্থ্য খাত বা করোনা বা ভ্যাকসিন, এই সামগ্রিক বিষয়গুলো সম্পর্কে আমাদের কি করলে বা কি করলে আমরা এখান থেকে উত্তরণ পেতে পারি? সাধারণ মানুষ তো একটু আশা চায়। আমরা এতক্ষণ ধরে যে আলোচনাগুলো করলাম, এটা কিন্তু টোটালি ডিপ্রেসিং। যারা শুনছেন তারা কিন্তু ডিপ্রেশন অলরেডি ঢুকে গেছেন, যে না আসলে তাহলে কি হতে যাচ্ছে আমাদের। তো সত্যিকার সিচুয়েশন যদি এটাও হয়ে থাকে যে আমরা একটা বিগ ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছি আবার, তাহলে এখান থেকে উত্তরের উপায়টা আমাদের কি হতে পারে? ধন্যবাদ। আমি দুঃখিত, ইতিপূর্বে যে আমি আলোচনা করছিলাম সেটা আমি কানেকশনটা আমার চলে গিয়েছিল। আমি গ্রামের বাড়িতে আছি এই মুহূর্তে। তো যাই হোক, এখন যে প্রশ্ন আপনি করলেন, আপনি খেয়াল করে দেখেন, অনেক বিজ্ঞ আলোচকরা বলছেন যে আমাদের ভ্যাকসিন 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 আসবে, ভ্যাকসিন আমাদেরকে প্রপারলি ডিস্ট্রিবিউট করতে হবে এবং এটাকে ইউজ করতে হবে। তার আগে মাস্ক ইজ আওয়ার ভ্যাকসিন, এটা কিন্তু অনেকে বলেছেন। কিন্তু আপনি দেখেন লক্ষ্য করে যে মাস্কটাকে প্রপারলি ইউজ করা হচ্ছে না। এবং এই ব্যাপারে যে সিদ্ধান্ত নিয়েছিল সরকারে যে মাস্ক না পরলে 1 লক্ষ টাকা জরিমানা হবে, 6 মাসের জেল হবে, অদ্ভুত ব্যাপার না? এটা কি কোনোদিন বাস্তবায়ন হতে পারে? তার জন্য আপনি যদি এইরকম সিদ্ধান্ত নেন যেটা বাস্তবায়ন সম্ভব না, তাহলে মানুষ এটাকে তো হালকাভাবে নেবে। এই যে অ্যাটিটিউড যেটা ডেভেলপ করা হচ্ছে, আমরা লাকি বিভিন্ন কারণে। ইতিপূর্বে আলোচকরা বলেছেন যে আমাদের বিভিন্ন কারণ, আমাদের এইজ ফ্যাক্টর, আমরা অনেক ব্যাপারে ভাইরাস এবং ব্যাকটেরিয়া দ্বারা ইনফেক্টেড হয়ে যায়, যার জন্য আমাদের বডি রেজিস্ট্যান্ট ডেভেলপ করেছে। আমাদের এই যে ওয়েদার এন্ড আদার্স, এগুলো আমাদেরকে সাপোর্ট করেছে বলে আমরা কিন্তু এখনো অনেকটা সেফ আছি, যদিও ইনফেক্টেড হচ্ছে আমরা ব্যাপক হারে। কিন্তু হু নোজ, যদি একটা ইন্ডিয়াতে তো এই অবস্থা ছিল, ইন্ডিয়ার একটা অঞ্চলে ইস্টার্ন পার্টে এত বেশি ব্যাপক আকার দেখা যায় না, কিন্তু ওয়েস্টার্ন পার্টে দেখেন এখন কি হারে মৃত্যুর দিকে গড়িয়ে গেছে। তো এই জিনিসগুলোর জন্য যে প্রস্তুতি দরকার, সেই প্রস্তুতিগুলো আমরা কিন্তু এই সরকারের ব্যাপারে লক্ষ্য করছি না। আমরা কিন্তু মাস্ক ইউজের ব্যাপারে যে কিভাবে মানুষকে উদ্বুদ্ধ করতে হবে, মানুষকে কিভাবে বাধ্য করতে হবে, মানুষকে কিছুটা বাধ্য করতে হবে, এই জিনিসগুলো কিন্তু আমরা কোথাও লক্ষ্য করছি না। ভ্যাকসিনের ব্যাপারে দেখেন আপনি, স্পষ্ট কোন রকম দিক নির্দেশনা কোনো কিছু নাই, কোনো কন্ট্যাক্ট তেমন নাই। আমরা ডিপেন্ডেন্ট হয়ে আছি আমরা ভারতের আশ্বাসের উপর। তো ভারত তো আমাদের আশ্বাস দিয়েছে তিস্তার পানি দেবে 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 করে 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 কত বছর গেল। ভারত তো আমাদের আশ্বাস দিয়েছে যে সীমান্তে মৃত্যুর হার 0 তে নিয়ে আসবে, কিন্তু আমরা তো প্রায় প্রতি সপ্তাহ 10 দিন পর পরই আমরা আমাদের এই বাংলাদেশিদের লাশ গ্রহণ করছি। তো এইভাবে যদি একটা সরকার মানুষকে এইভাবে যদি ধূম্রজালে রাখে, তাহলে মানুষ তো আস্থা হারিয়ে ফেলবে, এবং মানুষ তো আস্থা হারিয়ে শেষ পর্যন্ত এক ধরনের ফ্রাস্ট্রেশনও যাবে। আর বিশেষ করে গ্রাম অঞ্চলের মানুষ, আমি যেটা আগেও বলেছি, আপনার এই ব্যবসায়িক চিন্তায় যে আপনি $5 বিক্রি করবেন, একটা মাস্ক যেখানে এখন 2 টাকা 2.5 টাকায় পাওয়া যায় সেটাই ইউজ করছে না। তো সেইখানে
আপনার $5 ভ্যাকসিন নিয়ে ব্যাপক হারে মানুষ ব্যবহার করবে। আর ব্যাপক হারে যদি না হয়, আপনার যদি হার্ড ইমিউনিটি ডেভেলপ করতে না পারেন, তাহলে তো এই 17-18 কোটি জনসংখ্যার মানুষের আপনি প্রিভেন্ট করতে পারবেন না। এটা তো। আর তাছাড়া দেখেন আরেকটা জিনিস, এই যে ভ্যাকসিন আমরা চিন্তা করছি, এই ভ্যাকসিনের লংজিভিটি কতটুকু, ভ্যাকসিনের ডোজ কতটুকু নিতে হবে, 2টা নিতে হবে একটা ইন্টারভ্যালের মধ্যে। তারপর আপনার এটার একটা পিরিয়ড পর্যন্ত আছে, তারপরে আবার কখন নিতে হবে না নিতে হবে, এভরিথিং আনসার্টেন। তো এই জিনিসগুলা সরকারের যে স্বাস্থ্যমন্ত্রী এক কথা বলছেন, সরকারের পররাষ্ট্রমন্ত্রী আরেক ধরনের কথা বলছেন, আবার প্রধানমন্ত্রী মনে হয় ইদানিং বলছেন যে না আমরা অন্যান্য দেশেও আমরা খোঁজ করব। তো এই সমন্বয়হীনতা আমাদেরকে একটা বড় রকম দুর্যোগের আবার মোকাবেলা করতে মুখোমুখি নিয়ে যেতে পারে বলে আমরা অনেকে আশঙ্কা করছি। অতএব এই ব্যাপারে একটা সমন্বয়ের মাধ্যমে দেশবাসীকে একদম একটা ক্লিয়ার পিকচার দেওয়া উচিত যে ভ্যাকসিন নিয়ে গভর্নমেন্ট কি করছে, এবং মানুষকে এই ব্যাপারে কিন্তু ভ্যাকসিন আসার আগে থেকে, ভ্যাকসিন আসবে আসার পরে 2 মাস, তারপরে আবার আপনি ডোজ সারা বাংলাদেশে ডিস্ট্রিবিউশন এবং দেওয়ার ব্যাপারে আরো অনেক সময়ের বিষয় আছে। সেই পিরিয়ডের মধ্যে আপনার যে মাস্ক ইজ দ্য ভ্যাকসিন, ওইটাকেও কিন্তু পাশাপাশি জোর দিয়ে এটাকেও মানুষকে উদ্বুদ্ধ করতে হবে। অসংখ্য ধন্যবাদ জনাব শাকওয়াত হাসান সাহেব আপনাকে। আমরা খুব প্রাণবন্ত এবং খুব ইনফরমেটিভ একটা আলোচনা এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা করার চেষ্টা করেছি, এবং আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে নিয়ে আসার চেষ্টা করেছি। আমাদের এই অনুষ্ঠানের উদ্দেশ্য কাউকে ছোট করা বা বড় করা না, বরঞ্চ আমাদের এই সামগ্রিক দেশে যে সামগ্রিক অবস্থাটা, যে প্রেক্ষাপটটা এখন বিরাজ করছে বর্তমান বাংলাদেশে, বিশেষ করে এই ভ্যাকসিনটাকে নিয়ে, এটাকেই সাধারণ মানুষের সামনে তুলে ধরে, আপনাদের সামনে তুলে ধরা, এটাই ছিল আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ উদ্দেশ্য। আমরা যদি পুরো অনুষ্ঠানটাকে সাম আপ করি, তাহলে আমরা এতটুকু দেখতে পাচ্ছি যে আসলে ভ্যাকসিন নিয়ে বাংলাদেশে কি চলছে, এটা যেমন সরকার মহলেও এটা তারা একটা বড় কনফিউশনের মধ্যে আছে, সাধারণ জনগণ তো আছেই, কবে আমরা ভ্যাকসিন পাবো জানি না, ভ্যাকসিন পেলে এটা কিভাবে আমরা আমাদের দোরগোড়ায় এসে পৌঁছবে সেটাও আমরা জানি না। তো এত অজানার ভেতরে আসলে তারপরেও আমরা আশান্বিত হতে আমরা চাই যে আমরা আশান্বিত হই, আমরা চাই যে আমরা আশা নিয়ে বেঁচে থাকি, কারণ আসলে এটা এমন একটা জিনিস যে নিজেকে মানুষ বেঁচে না থাকলে কোনো কিছুই থাকে না। আজকে বাংলাদেশে অনেক কিছুর অভাব রয়েছে, আজকে বাংলাদেশে দুর্নীতিতে ছেয়ে গেছে, আজকে বাংলাদেশের প্রতিটি সেক্টরকে ধ্বংস করে ফেলা হয়েছে। সেটা যেমন একদিকে সত্য, আরেকদিকে সত্য, যদি মানুষ না বাঁচে, যদি জনগণ না বাঁচে, তাহলে কিন্তু দেশটা বাঁচবে না। যদিও এই দেশের হর্তাকর্তা যারা এখন বনে আছেন তারা বিষয়টাকে অনুধাবন করেন কিনা আমরা জানি না। এখানে আলোচকদের বৃন্দের মাঝখানে থেকে উঠে এসছে এরকম কথা যে দায়িত্ববোধের জায়গা থেকে যখন ক্ষমতার জায়গাটা অনেক বেশি বাঞ্ছনীয় হয়ে যায়, যখন অনেক বেশি প্রয়োজনীয় হয়ে যায়, তখন আসলে দায়িত্বগুলো থেকে সরে আসতে হয় অনেককে। আমরা আশা করি যে আমরা অতি শীঘ্রই এই ভ্যাকসিন স্বল্প আকারে হলেও আমরা আমাদের মানুষের মাঝে পৌঁছে দিতে পারবো। আমরা সরকারের কাছে আহ্বান জানাচ্ছি যে আপনারা সুস্পষ্ট একটি নীতিমালা তৈরি করুন, সাধারণ জনগণকে জানতে দিন, বুঝতে দিন আসলে তাদের জীবন নিয়ে যে আপনারা খেলছেন না। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে আমাদের সাথে থাকার জন্য, যুক্ত হওয়ার জন্য, এবং সময় নিয়ে ধৈর্য নিয়ে অনুষ্ঠানটি দেখার জন্য। আবার দেখা হবে সামনের সপ্তাহে এই ধরনের অন্য কোনো একটি বিষয়ভিত্তিক অনুষ্ঠান নিয়ে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।